2026 সালে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা। মিডল ইস্ট আর পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম, আর মুহূর্তেই পৃথিবী ঢুকে যেতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে। আগে হ্যাঁ, এই মুহূর্তে একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মিডল ইস্ট, যেখানে একটা মাত্র স্ফুলিঙ্গ আর গেম ওভার। চোখে নিমেষে ছাই হয়ে যাবে গোটা মানব সভ্যতা। শুরু হয়ে যাবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু কেন জ্বলছে এই মিডল ইস্ট? কেন এই মধ্যপ্রাচ্যের মাটি বারবার রক্তে লাল হয়? কেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কখনো শান্তিতে থাকতে পারে না? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর ঘটনায়। 28 ফেব্রুয়ারি 2026। তেহরানের ঘড়িতে তখন সকাল ঠিক 9:40। রোজনামচার ব্যস্ততা সবে শুরু হচ্ছে। ঠিক তখনই নীরবতা ছিঁড়ে বেজে উঠল সাইরেন। হাই সিকিউরিটি কমপ্লেক্সের টাইট সিকিউরিটি ভেঙে আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়ল 30টি মিসাইল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধুলোয় মিশে গেল একটা গোটা কমপ্লেক্স। কিন্তু এই কমপ্লেক্সে কে ছিল জানেন? পৃথিবীর অন্যতম সুরক্ষিত ওই বাংকারে সপরিবারে ছিলেন স্বয়ং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। অবিশ্বাস্য হলেও সত্যি, খোদ ইরানের মাটিতে ঢুকে তাদের ডেরায় বসে ইরানের সুপ্রিম লিডারকে সপরিবারে খতম করে দিল মোসাদ ও ইসরায়েলি সেনাবাহিনী। আর এই মরণ খেলায় ইসরায়েলের ঘাড়ের উপর বন্দুক রেখেছিল কে? খোদ আমেরিকা। মাত্র 60 সেকেন্ড আগে, হ্যাঁ, ঘড়ির কাঁটা ধরে মাত্র 60 সেকেন্ডের রুদ্ধশ্বাস। এই অপারেশনের ইসরায়েল নাম দিল অপারেশন রোরিং লায়ন, আর আমেরিকা এই অভিযানের নাম দিল অপারেশন এপিক ফিউরি। আর এভাবেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল সব থেকে দুঃসাহসী আর সব থেকে ভয়ঙ্কর এক গুপ্ত নাম। কিন্তু টুইস্টটা এখানেই। খামেনির বংশ ধ্বংস করার পর ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল খেলা শেষ, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা আসলে এক ঘুমন্ত আগ্নেয়গিরির মুখ খুলে দিয়েছে। তেহরান, কারজ, ইস্পাহান, কোম, সিরাজ, ইরানের একের পর এক শহর যখন ইসরায়েলি হামলার আগুনে জ্বলছে, খামেনি সহ শীর্ষ সেনাকর্তাদের রক্তের দাগ শুকোনোর আগেই গর্জে উঠলে ইরান। শুরু হলো পাল্টা মার, অপারেশন ট্রু প্রমিস 4। এবার ইরানের নিশানায় শুধু ইসরায়েল রইল না, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েতে ঘাপটি মেরে থাকা আমেরিকার সিক্রেট সেনা ঘাঁটিগুলোতে রাতের অন্ধকারে আছড়ে পড়ল ইরানের প্রতিশোধের আগুন। যে যুদ্ধ শুরু হয়েছিল 3টে দেশের মধ্যে, রাতারাতি তাতে জড়িয়ে পড়ল গোটা মধ্যপ্রাচ্যের ইসলামিক দুনিয়া। কিন্তু হঠাৎ করেই তো এই আগুন জ্বলেনি। গত 100 বছর ধরে একটু একটু করে জমতে থাকা বারুদ আজ বিস্ফোরণের আকার নিয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, ইয়েমেন, এই দেশগুলোর নামগুলো শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শুধু রক্ত, লাশ আর ধ্বংসস্তূপ। কিন্তু কেন এই মধ্যপ্রাচ্যের মাটিতে কখনোই শান্তির ফুল ফোটে না? যে দেশগুলোর বেশিরভাগ মানুষই একই ধর্মে বিশ্বাসী, তারা কেন সবসময় একে অপরের গলা কাটার জন্য ছুরি নিয়ে বসে থাকে? এই রক্তপাতের পেছনের আসল ভিলেন কে? আর এই উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে ঠিক 100 বছর আগে। আজ থেকে 100 বছর আগে মিডল ইস্টের ম্যাপটা কিন্তু আজকের মতন এমন রক্তাক্ত ছিল না। টানা 600 বছর এই গোটা অঞ্চল শাসন করেছে অটোম্যান এম্পায়ার। মুসলিম, হিন্দু, তুর্কি, পার্সি, ইহুদি সবাই তখন এক ছাদের নিচে শান্তিতে বাস করত। কিন্তু কে জানতো এই অদ্ভুত নিস্তব্ধতার আড়ালেই বোনা হচ্ছে এক ভয়ঙ্কর ধ্বংসের ব্লু প্রিন্ট। 1900 শতকের শুরু, অটোম্যান সাম্রাজ্যের ভিত তখন টলমল, আর সেই ক্ষতের গন্ধ পেয়েই শিকারির মতো উঁত পেতে বসল ব্রিটিশরা। গোটা এশিয়া তখন তাদের পকেটে। এবার শকুনের নজর পড়ল মধ্যপ্রাচ্যের ওপর। কারণ শুধু তেল নয়, ইউরোপ আর এশিয়ার মাঝখানের এই রাস্তাই ছিল তাদের আসল টার্গেট। তাই ব্রিটিশরা খেলল তাদের সবচেয়ে পুরনো, সবচেয়ে নোংরা চাল, ছদ্মবেশী চুক্তি। হাসি মুখে বন্ধুত্ব আর সুরক্ষার টোপ দিয়ে মিশর, বাহরাইন, ইউএই, ওমান, কুয়েতকে পরানো হলো দাসত্বের শিকল। সম্পদ লুঠের রাস্তা মসৃণ করতে মধ্যপ্রাচ্যের বুক ছিঁড়ে তৈরি হলো ব্রিটিশ হাইওয়ে, সুয়েজ খাল। কিন্তু চোখের সামনে এই ইউরোপীয় আগ্রাসন মুখ বুজে মেনে নিল না অটোম্যানরা। ভেতরে ভেতরে জমছিল বারুদ। আর ঠিক সেই সময় রাগের বশেই তারা করে বসল ইতিহাসের সবচেয়ে মারাত্মক একটা ভুল। সাল 1914, বেজে উঠল প্রথম বিশ্বযুদ্ধের দামামা। সুযোগ বুঝে অটোম্যানরা হাত মেলালো ব্রিটিশদের চরম শত্রু জার্মানির সঙ্গে। তারা ভাবল এক ধাক্কায় ব্রিটিশদের উচ্ছেদ করে দেবে। কিন্তু না, এই চালটাই হয়ে দাঁড়ালো তাদের কফিনের শেষ পেরেক। চরম আক্রোশে ফুঁসে উঠল ব্রিটেন। তারা ফ্রান্সের সঙ্গে একজোট হলো। লক্ষ্য একটাই, অটোম্যান সাম্রাজ্যের নামও নিশান চিরতরে মুছে ফেলা। ইউরোপের এক বদ্ধ ঘরে টেবিলের ওপর ম্যাপ বিছিয়ে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, সাইক্স-পিকট এগ্রিমেন্ট। ভাবলে শিউরে উঠবেন। স্কেল আর পেন্সিল দিয়ে দাগ কেটে আস্ত একটা সাম্রাজ্যকে ভাগ বাটোয়ারা করে নিল দুই মহাশক্তি।
ইউএই, কাতার, কুয়েত রাতারাতি হয়ে গেল ব্রিটিশদের কেনা গোলাম। ইরাক আর জর্ডানের জুটল স্বাধীনতার ভুয়ো তকমা, আর আসল রিমোট রইল সেই ব্রিটেনের পকেটে। আর তুরস্ক, সিরিয়া, লেবানন সোজা চলে গেল ফ্রান্সের কবজায়। কিন্তু এই বাটোয়ারার মাঝেই একটা ছোট্ট কিন্তু মারাত্মক জায়গাকে ইচ্ছাকৃতভাবে চুক্তির বাইরে ঝুলিয়ে রাখা হলো, প্যালেস্টাইন। কিন্তু কেন? প্যালেস্টাইনকে নিয়ে ঠিক কী ভয়ঙ্কর নোংরা খেলা চলছিল ব্রিটিশ আর ফরাসিদের মাথায়? ইতিহাস সাক্ষী আছে, ব্রিটিশরা যখনই কোনো দেশ ভাগ করেছে তখনই সেই দেশের মাটিতে রক্তের গঙ্গা বইছে। ভারত পাকিস্তান দেশভাগের সেই দগদগে ক্ষত আজও আমরা বয়ে বেড়াচ্ছি। কিন্তু আপনি কি জানেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশরা যা করেছিল তা ছিল ভারত ভাগের চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর। 600 বছর ধরে অটোম্যানদের বিশাল ছাতার তলায় নিশ্চিন্তে ছিল গোটা মধ্যপ্রাচ্য। কে শিয়া, কে সুন্নি, কে কুর্দ বা কে ইহুদি, তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। আলাদা দেশের স্বপ্ন কেউ কোনোদিন দেখেইনি। কিন্তু ডেমোগ্রাফি, মানুষ, সংস্কৃতি, ধর্ম সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রিটিশ আর ফরাসিরা এমন এক ম্যাপ আঁকলো যেন ক্যানভাসে ছেলে খেলা। কারণ ব্রিটিশরা জানতো এই বিশাল অটোম্যান সাম্রাজ্যকে বাইরে থেকে ভাঙা যাবে না, এদের ভেতর থেকে ভাঙতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে ব্রিটিশরা আরবদের স্বপ্ন দেখালো, অটোম্যানদের বিরুদ্ধে আমাদের সমর্থন করো, বদলে তোমাদের স্বাধীনতা দেব। এই ফাঁদে পা দিয়েই অটোম্যানদের বিরুদ্ধে অস্ত্র ধরল আরবরা। কিন্তু আসল খেলা শুরু হলো এরপরেই। ব্রিটিশরা খেলল একটা ডাবল গেম। একদিকে তারা মুসলিম আরবদের স্বাধীন দেশের স্বপ্ন দেখালো, আর ঠিক সেই সময় পর্দার আড়ালে তারা হাত মেলালো ইহুদিদের সঙ্গে। সাল 1917 জন্ম নিল সেই অভিশপ্ত ব্যালফোর ডিক্লারেশন। একটা ছোট্ট চিঠিতে ইহুদিদের প্রতিশ্রুতি দেওয়া হলো, প্যালেস্টাইনের মাটি ভেঙে তোমাদের জন্য আলাদা দেশ গড়ে দেব। একদিকে আরবদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন, অন্যদিকে ইহুদিদের প্যালেস্টাইনের প্রতিশ্রুতি। একই জমি, দুই দাবিদার, মাঝখানে মুচকি হাসছে ব্রিটেন। এক গভীর অন্ধকার খাদের মুখে দুটো আলাদা সম্প্রদায়কে দাঁড় করিয়ে দেওয়া হলো। বুঝতে পারলেন বিশ্বাসঘাতকতার লেভেলটা? কিন্তু এটা তো স্রেফ ট্রেলার ছিল। ব্রিটিশদের আসল নোংরা গেম প্ল্যান ছিল আরও গভীরে। ম্যাপের উপর টানা ওই লাইনগুলো আসলে কোনো সীমানা ছিল না, ওটা ছিল শত শত বছর ধরে চলতে থাকা একটা নেভার এন্ডিং যুদ্ধের ব্লু প্রিন্ট। শিয়া, সুন্নি, কুর্দ, ইহুদি আর খ্রিস্টানদের এমন সূক্ষ্মভাবে এক খাঁচায় ঢোকানো হলো যাতে তারা কোনো দিন একজোট হতে না পারে। তারা যেন চিরকাল নিজেদের মধ্যে সীমানা আর ধর্মের লড়াইয়ে একে অপরের গলা কাটে। কারণ তারা জানত এই মানুষগুলোকে যদি চিরকাল নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত রাখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের আসল চাবিকাঠিটা আজীবন পশ্চিমাদের পকেটেই থেকে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত উর্বর জায়গা থাকতে ব্রিটিশরা এই ধুধু মরুভূমিকেই কেন হঠাৎ টার্গেট করল? এই রুক্ষ বালির নিচে এমন কি ইতিহাস লুকিয়েছিল যার লোভে তারা এতটা মরিয়া হয়ে উঠল? প্রথম বিশ্বযুদ্ধ শেষ, রাজা মহারাজা আর পেশি শক্তির দাপট তখন শেষ হতে চলেছে। আর ঠিক তখনই জন্ম নিচ্ছে এক নতুন বিশ্ব, যে বিশ্বের ভাগ্য লিখবে মাটির তলার এক কালচে তরল, ব্ল্যাক গোল্ড বা খনিজ তেল। ইরানের মাটিতে প্রথমেই তেলের খোঁজ মিলল ঠিকই, কিন্তু আসল খেলা তখন আটলান্টিকের ওপারে। কারণ গোটা বিশ্বের তেলের রিমোট কন্ট্রোল তখন একটা মাত্র দেশের হাতে, আমেরিকা। তেল উৎপাদন থেকে রপ্তানি, দুনিয়া জুড়ে আমেরিকার তখন একচ্ছত্র দাপট। আর স্রেফ এই তেলের জোরেই তারা রাতারাতি হয়ে উঠল আনডিসপুটেড সুপার পাওয়ার। কিন্তু এখানেই গল্পে এলো এক মেগা টুইস্ট। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন কট্টর সাম্রাজ্যবাদ বিরোধী। অন্য দেশের জমি দখল করে ছড়ি ঘোরানোর ঘোর বিরোধী ছিলেন তিনি। অন্যদিকে ব্রিটেন আর ফ্রান্স তখনও বুড়ো হারে ভেলকি দেখাতে মরিয়া। তারা দাঁতে দাঁত চেপে সাম্রাজ্যবাদকে আঁকড়ে ধরে গোটা বিশ্বকে নিজেদের মুঠোয় করে রাখতে চাইছে। কিন্তু ব্রিটেনের গলায় তখন একটা অদৃশ্য ফাঁস আটকে গেছে, আর সেই ফাঁসের দড়িটা আছে আমেরিকার হাতে। ব্রিটেন বুঝলো হাওয়া বদলাচ্ছে, আমেরিকার এই তেলের উপর আর ভরসা করে থাকা যাবে না। তাদের এমন একটা তেলের খনি লাগবে যার চাবি থাকবে শুধুমাত্র ব্রিটিশদের পকেটে। কিন্তু কোথায় পাওয়া যাবে সেই তেলের ভাণ্ডার? ব্রিটিশদের শকুনের চোখ গিয়ে পড়ল সেই রুক্ষ শুষ্ক মরুভূমির দেশগুলোর ওপর, বিশেষ করে ইরানে। চারিদিকে শুধু ধুধু বালি, উট আর রুক্ষ পাথর। কিন্তু কে জানত তার নিচেই লুকিয়ে আছে দুনিয়ার সবচেয়ে বড় তেলের মহাসমুদ্র। এক ফোঁটা এই কালো তেল কিভাবে গোটা মিডল ইস্টের মাটিকে চিরকালের জন্য রক্তে লাল করে দিল? কিভাবে এই কালো সোনা মধ্যপ্রাচ্যের মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো? সাল 1919, প্রথম বিশ্বযুদ্ধের চিতা তখনও জ্বলছে, আর সেই আগুনের আঁচে বসেই গোটা মধ্যপ্রাচ্যের মৃত্যু পরোয়ানা লিখল জয়ী দেশগুলি। ভার্সাই আর 1920 সালে সেভারের চুক্তির আড়ালে চলল এক নারকীয় কসাইগিরি। 600 বছর ধরে মাথা উঁচু করে থাকা অটোম্যান সাম্রাজ্যকে জ্যান্ত টুকরো টুকরো করে কাটল
ব্রিটিশ আর ফরাসিরা। তারা ভেবেছিল অটোম্যানরা চিরকালের মতো শেষ, কিন্তু তারা একটা জিনিস বুঝতে ভুল করেছিল, তুর্কিদের রক্ত। ছাই থেকে ফিনিক্সের মতো গর্জে উঠল তুর্কিরা। 1922 পর্যন্ত ব্রিটিশ ফরাসিদের চোখে চোখ রেখে চলল রক্তক্ষয়ী লড়াই, কিন্তু ভাঙা কোমর নিয়ে একটা মৃতপ্রায় সাম্রাজ্য আর কত দিন লড়বে? 1923 সালে লৌসানের চুক্তির মধ্যে দিয়ে জন্ম নিল আজকের তুরস্ক, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এরপরেই শুরু হলো ইউরোপিয়ানদের আসল শয়তানি। সিরিয়া, ইরাক, ইরান মানচিত্রের উপর ইচ্ছামতো পেন্সিল চালিয়ে তৈরি হলো নতুন সব দেশ, কিন্তু এই দাগগুলো মাটির ওপর নয়। ব্রিটিশ আর ফরাসিরা টেনেছিল মানুষের বুকের ওপর দিয়ে। ডেমোগ্রাফির কোনো দাম ছিল না তাদের কাছে। শিয়া, সুন্নি, কুর্দ, খ্রিস্টান আলাদা সংস্কৃতির মানুষদের জোর করে ঢোকানো হলো এক খাঁচায়, আর যাদের এক থাকার কথা তাদের বুক চিরে করা হলো আলাদা। দেশভাগের নামে কুর্দ সম্প্রদায়কে নির্দয়ভাবে 4 টুকরো করে ইরান, তুরস্ক, সিরিয়া আর ইরাকের মাঝে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। স্রেফ নিজেদের একটা স্বাধীন দেশ কুর্দিস্তানের দাবিতে তারা আজও রক্ত ঝরাচ্ছে। এবার ইরাকের ম্যাপটা একবার জুম করে দেখুন। মসুল, বসরা, বাগদাদ, 3টে সম্পূর্ণ আলাদা মানসিকতার এলাকা। শিয়া, সুন্নি আর কুর্দদের বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে বলা হলো, আজ থেকে তোমরা এক দেশ। ইরাক, 3টে বিপরীত মেরুকে জোর করে এক খাঁচায় বন্দি করা হলো। আর ঠিক সেই দিনই পোঁতা হয়ে গেল অনন্তকালের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের বীজ। কিন্তু ব্রিটিশদের মাস্টার স্ট্রোক এখানেই শেষ নয়। সুকৌশলে ইরাক থেকে কুয়েতকে আলাদা করে দিল তারা। কেন? যাতে ভবিষ্যতে এরা একে অপরের গলা কাটে। আর উপসাগরীয় যুদ্ধে ঠিক সেটাই ঘটেছিল। অন্যদিকে 1920 সালে সিরিয়া থেকে লেবাননকে ছিঁড়ে আলাদা করা হলো। তখন সেখানে খ্রিস্টানদের রাজত্ব, কিন্তু ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে ফিলিস্তিনি মুসলিমরা যখন সেই লেবাননে ঢুকল, শুরু হলো অস্তিত্ব রক্ষার এক বীভৎস লড়াই। 1975 থেকে 1990 টানা 15 বছরের গৃহযুদ্ধের আগুনে লেবানন আজও জ্বলছে। সিরিয়ার অবস্থা তো আরও ভয়ঙ্কর। গণবিদ্রোহ দমাতে ফরাসি আর ব্রিটিশরা মিলে আস্ত একটা দেশ সিরিয়াকে দামাস্কাস, আলেপ্পো সহ 6 টুকরোয় ভেঙে দিল। শিয়া, সুন্নি, কুর্দ, খ্রিস্টানদের মগজে এমন বিষ ঢোকানো হলো যে তারা আজও একে অপরের রক্ত পান করছে। এর ওপর তুরস্ক আবার থাবা বসিয়ে কেড়ে নিল আলেকজান্দ্রেতা আর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর জল। এই জল নিয়ে 3 দেশের চাপা উত্তেজনা যে কোনো দিন আরেকটি যুদ্ধের বারুদে আগুন দিতে পারে। সাল 1930 গল্পে এলো মেগা টুইস্ট। গোটা দুনিয়ার ইতিহাসটাই বদলে দিল। আরব বিশ্বের শুষ্ক বালির নিচ থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো এক সর্বনাশা অভিশাপ, খনিজ তেল। এমনিতেই জাত ধর্মের বিবাদে গোটা এলাকা ফুটছে, তার উপরেই তেলের গন্ধে পুরো মধ্যপ্রাচ্য যেন উন্মাদ হয়ে উঠল। যে মাটিকে এতদিন ব্রিটিশরা নিজেদের দাবার বোর্ড বানিয়েছিল, সেখানে এবার উড়ে এলো দুনিয়ার সবচেয়ে বড় 2 রাক্ষস, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। কার তেল, কে পাবে এর মালিকানা? শুরু হলো নতুন লড়াই। মধ্যপ্রাচ্যের মাটি রাতারাতি পরিণত হলো সুপার পাওয়ারদের প্রক্সি যুদ্ধের ময়দানে। পর্দার আড়াল থেকে দড়ি টানতে শুরু করলো 3 মোড়ল। ইরানকে হাতের পুতুল বানালো ব্রিটেন, সৌদি আরবের কাঁধে বন্দুক রাখলো আমেরিকা, আর সিরিয়াকে সোজা পকেটে পড়ল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ক্লাইম্যাক্সটা এখনো বাকি। গোটা বিশ্ব যখন ওই 3 সুপার পাওয়ারের নোংরা রাজনীতির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে, ঠিক সেই সুযোগে ব্রিটিশরা এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে বসলো, এমন একটা চাল চাললো যার মাসুল আজ গোটা বিশ্বকে চোকাতে হচ্ছে। আজ যে 3য় বিশ্বযুদ্ধের আতঙ্কে পৃথিবী কাঁপছে, তার বীজ পোতা হয়েছিল ওই একটা হার হিম করা সিদ্ধান্তে। কি ছিল ব্রিটিশদের সেই মাস্টার প্ল্যান? সাল 1947 ব্রিটিশদের সেই বিষাক্ত প্রতিশ্রুতির অবশেষে বাস্তবায়ন ঘটল। প্যালেস্তাইনের বুক চিরে জন্ম নিল এক নতুন রাষ্ট্র, ইসরায়েল। কিন্তু বাটোয়ারার হিসেবটা শুনলে যে কারো রক্ত গরম হয়ে যাবে। যে দেশে মুসলিমরা সংখ্যায় দ্বিগুণেরও বেশি, তাদের ঘাড় ধাক্কা দিয়ে দেওয়া হলো মাত্র 38% জমি, আর ইহুদিদের হাতে তুলে দেওয়া হলো পুরো 62%। এই চরম অবিচার কি মেনে নেওয়া যায়? গোটা মুসলিম বিশ্ব রাগে ফুঁসে উঠল। ইসরায়েলকে স্বাধীন দেশের স্বীকৃতি দিতে সরাসরি অস্বীকার করে তারা শুরু করলো বদলার প্রস্তুতি। 1948 সাল সদ্য জন্মানো ছোট্ট ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ধরল গোটা আরব দুনিয়া। সবার ধারণা কয়েকদিন এই ধুলোয় মিশে যাবে ইসরায়েল, কিন্তু যুদ্ধের শেষে দেখা গেল পাশা পুরোপুরি উল্টে গেছে। হ্যাঁ, ইসরায়েল শুধু যুদ্ধই জিতল না, উল্টে আরবদের আরও 60% জমি দখল করে নিল। প্রাণ বাঁচাতে প্রায় 7 লক্ষ প্যালেস্তিনীয় মুসলিম ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিল পাশের দেশ লেবাননে। আর রাতারাতি লেবাননের ডেমোগ্রাফি পাল্টে গেল। মুসলিমরা হয়ে গেল সংখ্যাগুরু। এই মুসলিম রিফিউজিরাই লেবাননকে ঠেলে দিল 15 বছরের সেই অনন্তকালীন গৃহযুদ্ধের নরকে। কিন্তু ইসরায়েলের কাছে এই চরম লজ্জাজনক হার কি আরবরা চুপচাপ হজম করেছিল? মোটেই না।
অপমানের আগুনে ভেতরে ভেতরে ফুটছিল। আর সেই আগুনের লাভা হয়ে যিনি বেরিয়ে এলেন, তিনি একাই বদলে দিলেন গোটা আরব দুনিয়ার ইতিহাস। 1954 সাল মিশরের মসনদে বসলেন এক নতুন মুখ, জামাল আব্দুল নাসের। চোখে তার এক ভয়ঙ্কর স্বপ্ন, সীমানা মুছে গোটা মুসলিম বিশ্বকে মিলিয়ে একটাই অখণ্ড আরব দেশ তৈরি করা। আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব আর কুয়েত, তার চোখে এরা সবাই ইসলামের কট্টর শত্রু। 1956 সালে নাসের চাললেন এক দুঃসাহসী চাল, সোজা বন্ধ করে দিলেন সুয়েজ খাল। স্পর্ধার ফল অবধারিত যুদ্ধ। ফ্রান্স, ব্রিটেন আর ইসরায়েল একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ল মিশরের ওপর। কিন্তু ম্যাজিকের মতো এই ত্রিমুখী আক্রমণ সামলেও রাজনৈতিকভাবে জিতে গেল মিশর। গোটা আরব দুনিয়ার চোখে নাসের রাতারাতি হয়ে উঠলেন সাক্ষাৎ নাসিহা। নাসেরের জাদুতে বুঁদ হয়ে 1962 সালে ইয়েমেনে বিদ্রোহ করল আরব ন্যাশনালরা। আর তখনই শুরু হলো আসল পলিটিক্স। রাজত্ব হারানোর ভয় থরথর করে কাঁপতে থাকা সৌদি আরব, কুয়েত আর জর্ডানের রাজারা দৌড়ল আমেরিকার পায়ে পড়তে। অন্যদিকে নাসের সরাসরি অস্ত্র আর টাকা ঢালতে লাগলেন ইয়েমেনের বিদ্রোহীদের হাতে। কিন্তু নাসেরের এই আকাশ ছোঁয়া উত্থান ইসরায়েল কিছুতেই মেনে নিল না। 1967 সাল আচমকা মিশরের ওপর এক বিধ্বংসী হামলা চালালো ইসরায়েল। নাসেরের চোখের সামনেই ছোঁ মেরে কেড়ে নিল গাজা স্ট্রিপ। এই আকস্মিক আঘাত আর চরম পরাজয় মেনে নিতে পারলেন না আরব দুনিয়ার হিরো। 1970 সালে মাত্র 52 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো তার। আর সেই সঙ্গেই ধাক্কা খেল অখণ্ড আরব দুনিয়ার স্বপ্ন। 1971 সাল অবশেষে পাত্তারি গোটালো ব্রিটিশরা। ইউএই আর পারস্য উপসাগরের দেশগুলো পেল মুক্তির স্বাদ। কিন্তু সিংহাসন কি কখনো ফাঁকা থাকে? ব্রিটিশরা সদর দরজা দিয়ে বেরোতে না বেরোতেই জানলা ভেঙে সদর্পে ঢুকে পড়ল এক নতুন মহাশক্তি, আমেরিকা। শুরু হলো আরও 8 বছরের এক নারকীয় রক্তক্ষয়ী অধ্যায়। 1973 সাল ইজিপ্ট আর সিরিয়া দুই দিক থেকে সাঁড়াশি আক্রমণ শানালো ইসরায়েলের উপর। পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে আসরে নামল আমেরিকা। শুরু হলো পর্দার পেছনের নোংরা খেলা। তাদের চাপে ইজিপ্ট আর ইসরায়েলের মধ্যে সই হলো এক অদ্ভুত ঐতিহাসিক সমঝোতা। ইসরায়েল ইজিপ্টের জমি ফিরিয়ে দিল ঠিকই, কিন্তু বদলে ইজিপ্ট যা করল, গোটা আরব দুনিয়ার পায়ের তলার মাটি সরে গেল। হ্যাঁ, ইজিপ্ট ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বসল। যে আরব বিশ্ব একদিন ইজিপ্টকে মাথার তাজ করেছিল, রাতারাতেই তারা ইজিপ্টের গায়ে সেঁটে দিল চরম বেইমানের তকমা। আর এই অন্ধ ক্ষোভের আগুনে নিজের দেশের মানুষের গুলিতেই ঝাঁঝরা হতে হলো ইজিপ্টের প্রেসিডেন্টকে। কিন্তু ইজিপ্ট, সিরিয়া, লেবানন যখন এই রক্তের হোলি খেলায় মত্ত, তখন দূরে বসে কি করছিল ইরান? এই আগুনের আঁচ কিন্তু ধীরে ধীরে পৌঁছচ্ছিল ইরানের বুকেও। তখন ইরানের মসনদে দাবিয়ে বেড়াচ্ছেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। 1950-এর পর থেকে আমেরিকার সঙ্গে তার একেবারে গলায় গলায় পীড়িত। তাহলে আজ এই 2026-এ এসে সেই আমেরিকা আর ইসরায়েল মিলেই কেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে? কি এমন ঘটেছিল যে দোস্ত রাতারাতি হয়ে গেল দুশ্মন? পরম বন্ধু কিভাবে পরিণত হলো চরম শত্রুতে? কেন ইরানকে দুচোখে দেখতে পারে না আমেরিকা? 1960-এর দশক, ইরানের তখ্তে তখন বসে শাহ মোহাম্মদ রেজা পাহলভি, কিন্তু তার রিমোট কন্ট্রোলটা ছিল আমেরিকার হাতে। পাহলভি জামানায় ইরান হয়ে উঠল মধ্যপ্রাচ্যের বুকে এক টুকরো ইউরোপ। আমেরিকা দুহাত ভরে ডলার আর অত্যাধুনিক অস্ত্র দিল, এমনকি যে নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে আজ এত তোলপাড়, সেই পরমাণু শক্তির চাবিকাঠিটাও আমেরিকাই প্রথম তুলে দিয়েছিল ইরানের হাতে। বিনিময় আমেরিকা নীরবে শুষে নিচ্ছিল ইরানের আসল প্রাণভোমরা, কালো সোনা, খনিজ তেল, খোলামেলা পোশাক, পশ্চিমা শিক্ষা, চোখ ধাঁধানো শিল্পায়ন। সব মিলিয়ে ইরান তখন যেন এক স্বপ্নের দেশ। সবই ঠিক চলছিল, জিডিপি ছুঁয়েছিল 8.2%, কিন্তু না, এই আলো ঝলমলে মঞ্চের নিচেই ঘনিয়ে উঠছিল এক নিকষ কালো অন্ধকার। উন্নয়নের এই রঙিন বেলুনটা ছিল একেবারে ফাঁপা। সম্পদের পাহাড় জমছিল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। ধনীরা হচ্ছিল আরও ধনী, আর সাধারণ মানুষ, তারা একবেলা খাবার জোটাতে ধুঁকছিল। সাধারণ মানুষের বুকে জমছিল ক্ষোভ, আর এই নির্লজ্জ আমেরিকার দখলদারি দেখে ফুঁসছিল কট্টরপন্থীরা। 1971 সাল সব বাঁধ ভেঙে গেল। দেশের সাধারণ মানুষ যখন অনাহারে বিনা চিকিৎসায় রাস্তায় ধুঁকে ধুঁকে মরছে, ঠিক তখনই শাহ পাহলভি এমন এক চরম স্পর্ধার কাজ করে বসলেন যা গোটা দেশকে জ্বালিয়ে দিল। তিনি মরুভূমির বুকে আয়োজন করলেন এক রাজকীয় পার্টি, যার বাজেট ছিল $100 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানুষ যখন এক ফোঁটা জলের জন্য কাঁদছে, রাজা তখন নিজের অহংকার দেখাতে মরুভূমিতে শ্যাম্পেন আর টাকার ফোয়ারা ওড়াচ্ছেন। এসব দেখেই জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর গণ অভ্যুত্থান। দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ল গোটা ইরানে। পরিস্থিতি এমন চরম সীমায় পৌঁছল যে 1979 সালে যে রাজা নিজেকে ঈশ্বর ভাবতেন, তাকেই রাতের অন্ধকারে লেজ গুটিয়ে পালাতে হলো সেই আমেরিকারই আশ্রয়। আর ঠিক তখনই সেই শূন্য সিংহাসনে এসে বসলেন এমন এক মানুষ, যিনি গোটা বিশ্বের ইতিহাস বদলে দিলেন, আয়াতুল্লাহ
রুহুল্লাহ খোমেনি। খোমেনি ক্ষমতায় এসে এমন এক বোমা ফাটালেন যা গোটা পশ্চিমা বিশ্বের বুকে শেল হয়ে বিঁধল। তিনি এক ধাক্কা ইরানকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করলেন। কড়া ফরমান দিলেন, দেশ চলবে সম্পূর্ণ শরিয়া আইনে। আমেরিকার এতদিনে সাজানো বাগান এক নিমেষে তছনছ হয়ে গেল। আর আমেরিকার সেই স্বপ্নের রিমোট কন্ট্রোল এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিলেন খোমেনি। শুরু হলো বদলার খেলা। ক্ষিপ্ত ইরানিরা যখন সরাসরি আমেরিকানদের উপর হামলা চালাচ্ছে, খোমেনি তখন হাসি মুখে সেই হামলাকারীদের দিচ্ছে খোলা সমর্থন। কিন্তু তিনি এখানেই থামলেন না। আমেরিকা আর ইউরোপের সঙ্গে তেলের সমস্ত চুক্তি এক কলমের খোঁচায় বাতিল করে দিলেন তিনি। 3 দশকের আমেরিকান ইরান রোমান্স এক রাতেই বদলে গেল রক্তক্ষয়ী শত্রুতায়। কিন্তু আমেরিকাই বা চুপ করে মার খাবে কেন? শুরু হলো তাদের নোংরা কাউন্টার অ্যাটাক। রাতারাতি ব্যাংকে থাকা ইরানিদের সমস্ত টাকা ফ্রিজ করে দিল আমেরিকা। ইরানের লাইফলাইন তেল রপ্তানির উপর বসল কড়া নিষেধাজ্ঞা। সোজা হিসেব, হাতে নয় বাতে মেরে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা তো এখনও বাকি। আমেরিকা বুঝল শুধু ভাতে মারলে এই কট্টরপন্থী ইরানকে ঠেকানো যাবে না, এদের ধ্বংস করতে হবে। দরকার এমন এক জল্লাদ যে বন্দুক ধরবে। তাই সামনে থেকে ইকোনমিক ওয়ারফেয়ার আর পর্দার আড়ালে আমেরিকা হাত মেলালো এমন একজনের সঙ্গে যার নাম শুনলে তখন গোটা মধ্যপ্রাচ্য থরথর করে কাঁপত। সাদ্দাম হোসেন। হ্যাঁ, খোদ আমেরিকাই ইরাকের এই চরম স্বৈরাচারীর হাতে বস্তা বস্তা ডলার আর আধুনিক অস্ত্র তুলে দিতে শুরু করল। কেন? যাতে সাদ্দামকে লেলিয়ে দেওয়া যায় খোমেনির ইরানের বিরুদ্ধে। কিন্তু সাদ্দাম হোসেন হঠাৎ আমেরিকার এই মরণ ফাঁদে পা দিলেন কেন? আর এত লোক থাকতে আমেরিকা খোদ সাদ্দামকেই বা কেন বেছে নিল? 1979 সাল রেজা পেহলভিকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে আবির্ভূত হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা করলেন, আজ থেকে দেশ চলবে সম্পূর্ণ শরিয়া আইনে। কিন্তু আসল টুইস্ট ছিল অন্য জায়গায়। খোমেনির লক্ষ্য শুধু ইরান ছিল না, তার নজর ছিল গোটা আরব দুনিয়ার উপর। তিনি ছক কষলেন আরবের সমস্ত রাজতন্ত্রকে শিকড় থেকে উপড়ে ফেলে গোটা মধ্যপ্রাচ্যে একচ্ছত্র ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার। আর ঠিক এখানেই বেজে উঠল বিপদের ঘণ্টা। খোমেনির এই রাক্ষসে উত্থান সুন্নি দেশগুলির কাছে, বিশেষ করে ইরাক আর সৌদি আরবের চোখে হয়ে দাঁড়ালো সাক্ষাৎ জমদূত। ইরাকের মসনদে তখন সদ্য বসেছেন আর এক ভয়ঙ্কর একনায়ক, সাদ্দাম হোসেন। ইরাক সুন্নি শাসিত দেশ ঠিকই, কিন্তু তাদের সোনার ডিমপাড়া হাঁস মানে অফুরন্ত তেলের খনিগুলো ছিল ঠিক ওই শিয়া অধ্যুষিত এলাকাতেই। সাদ্দাম হারে হারে টের পেলেন খোমেনির এই শিয়া ঝড় এখনই না আটকালে তার নিজের গদিও হাওয়ায় উড়বে। অন্যদিকে রাজপাট হারানোর ভয়ে রাতের ঘুম উবে গেল সৌদি আরব, জর্ডান আর কুয়েতের বাদশাদের। কারণ খোমেনির প্রকাশ্য টার্গেটই ছিল এই বাদশাহী শাসন। আর পলিটিক্সের পুরনো নিয়ম, শত্রুর শত্রু আমার বন্ধু। নিজেদের বাঁচাতে সৌদি আরব ঢাল বানালো সাদ্দাম হোসেনকে। কিন্তু এই গোটা মরণ খেলায় পর্দার আড়ালে বসে দাবার ঘুঁটি সাজাচ্ছিল কে জানেন? আমেরিকা। তারা তো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ঘাপটি মেরে বসেছিল। সাল 1980 আমেরিকার গ্রিন সিগন্যাল পেতেই সাদ্দাম হোসেন সরাসরি ইরান আক্রমণ করল। শুরু হলো এক নারকীয় মহাযুদ্ধ। টানা 8 বছর ধরে চলল মৃত্যুর তাণ্ডব। 5 লক্ষ তাজা প্রাণ ঝরে গেল। পঙ্গু হলো আরও 10 লক্ষ মানুষ। 1988 সালে যখন বারুদের ধোঁয়া সরল, দেখা গেল ইরাকের অর্থনীতি একেবারে ধুলোয় মিশে গেছে। কিন্তু আসল ক্লাইম্যাক্স তো তখনও বাকি। যুদ্ধের সময় সাদ্দামকে $65 মিলিয়ন ধার দিয়েছিল কুয়েত। যুদ্ধ থামতেই তার বকেয়া টাকার জন্য চাপ দিতে শুরু করল। কিন্তু সাদ্দামের কোষাগার তখন খাঁ খাঁ করছে। তিনি বললেন, আমি তো কুয়েতকে বাঁচাতেই নিজের রক্ত ঝরিয়েছি, এত ক্ষতির পর আবার টাকা ফেরত? আমার লোন মাফ করো। কিন্তু কুয়েত এক কথায় মুখের উপর না করে দিল। সাদ্দামের অহংকারের চরম ঘা লাগল। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যে কুয়েত তাকে একদিন টাকা দিয়ে বাঁচিয়েছিল। 1990 সালে সাদ্দাম সেই কুয়েতের দিকেই ঘুরিয়ে দিলেন বন্দুকের নল। মাত্র কয়েক ঘন্টায় কুয়েতের সমস্ত তেলের ভাণ্ডার দখল করে নিল ইরাক। চোখের পলকে পৃথিবীর 25% তেলের আনডিসপুটেড মালিক হয়ে গেলেন সাদ্দাম হোসেন। কিন্তু তার লালসা এখানেই থামল না। সাদ্দামের পরবর্তী টার্গেট হলো সৌদি আরব। কারণ সৌদি দখল করতে পারলেই পৃথিবীর অর্ধেক তেলের রিমোট কন্ট্রোল চলে আসবে তাঁর হাতের মুঠোয়। এই ভয়ঙ্কর ছক বুঝতে পেরে কাঁপতে কাঁপতে সৌদি আরব ছুটে গেল আমেরিকার কাছে। আর এই একটা মাত্র ঘটনা গোটা মধ্যপ্রাচ্যের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। 1990 সাল শুরু হলো সেই বিখ্যাত গালফ ওয়ার। সাদ্দামের অহংকার মাটিতে মিশিয়ে দিল আমেরিকা। মাত্র 1 বছরের মধ্যে কুয়েত মুক্ত, আর সাদ্দাম তার কপালে জুটল প্রকাশ্য ফাঁসির দড়ি। গোটা আরব দুনিয়ার চোখে আমেরিকা রাতারাতি হয়ে উঠল সাক্ষাৎ রক্ষাকর্তা। আর ঠিক এই সুযোগেই বাহরাইন, কাতার, UAE থেকে সৌদি আরব সব জায়গায় পাকাপাকিভাবে নিজেদের সেনা ঘাঁটি গেড়ে বসল মার্কিন সেনা। কিন্তু তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ত্রাতার বেশি আমেরিকার এই এন্ট্রি আসলে মধ্যপ্রাচ্যের বুকে জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর দানবের।
আর সেই দানবের নাম জিহাদ। আল কায়দা, আইসিস, হিজবুল্লাহ, হামাস। ব্যাঙের ছাতার মতো মাটি ফুঁড়ে বেরোলো একের পর এক কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী। জিহাদের নামে তারা গোটা পৃথিবীতে শুরু করলো এক নারকীয় রক্তের হোলি খেলা। আর পর্দার আড়াল থেকে এদের হাতে অত্যাধুনিক অস্ত্র আর বস্তা বস্তা ডলার তুলে দিল কারা? ঠিকই ধরেছেন, আমেরিকার 3 কট্টর শত্রু, চীন, রাশিয়া আর ইরান। কিন্তু আমেরিকাই বা কম কিসে? রাশিয়াকে ঠেকাতে একসময় এই আমেরিকাই আল কায়দার মতো জঙ্গিদের নিজেদের প্রক্সি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু যে বিষধর সাপকে তারা দুধ কলা দিয়ে পুষেছিল, সেই সাপই একদিন চরম ছোবল মারল খোদ আমেরিকার বুকে। 9/11-এর সেই অভিশপ্ত টুইন টাওয়ার হামলা, হাজার হাজার আমেরিকানের লাশের বিনিময়ে আমেরিকাকে চোকাতে হলো সেই ঐতিহাসিক ভুলের মাসুল। আজ এই মুষ্টিমেহ জিহাদিদের জন্যই গোটা পৃথিবীতে ক্যান্সারের মতো ছড়াচ্ছে ইসলামোফোবিয়া। ইহুদিদের জ্বালানো আগুনে আজও রোজ ছাই হচ্ছে ইয়েমেন আর সিরিয়া। আজ তো একটা দেশ আজ পরিণত হয়েছে রাশিয়া, ইরান, আমেরিকা আর সৌদির এক রক্তাক্ত লাশে ঢাকা দাবার বোর্ডে। সাল 1989, মারা গেলেন খুমেনি। ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন তারই ছাত্র আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতায় বসেই খামেনি শুরু করলেন আর এক বিপজ্জনক খেলা, নিউক্লিয়ার গেম। মাটির অতল গভীরে শুরু হলো এক ভয়ঙ্কর প্রজেক্ট, পরমাণু বোমা বানানোর ব্লুপ্রিন্ট। খামেনি জানতেন, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে গেলে ওই ব্রহ্মাস্ত্র ছাড়া গতি নেই। শুরু হলো জোর কদমে নিউক্লিয়ার গবেষণা। খবরটা প্রকাশ্যে আসতেই গোটা দুনিয়ার বুকে কাঁপন ধরল। আমেরিকা আর ইসরায়েল বুঝল, কট্টরপন্থী ইরানের হাতে পারমাণবিক বোমা মানে গোটা পৃথিবীর ধ্বংস অনিবার্য। শুরু হলো ইরানের উপর অমানবিক নিষেধাজ্ঞা। 1995 থেকে 2010 আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সাঁড়াশি চাপে ইরানের অর্থনীতি সোজা কোমায় চলে গেল। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় 2015 সালে নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হলো ইরান। বদলে উঠে গেল সমস্ত স্যাংশন। বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু 2018 সাল হোয়াইট হাউসে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। এসেই এক ধাক্কায় বাতিল করলেন সেই চুক্তি। আবার ফিরে এলো স্যাংশন। অভিযোগ, ইরান নাকি তলে তলে ঠিকই বোমা বানাচ্ছিল। চরম বিশ্বাসঘাতকতায় ফুঁসে উঠল ইরান। তারা খোলাখুলি ঘোষণা করল, সুরক্ষার খাতিরে আমরা পরমাণু বোমা বানাবই। জাস্ট একবার ভাবুন, ইরানের হাতে যদি সত্যি পরমাণু বোমার বোতাম চলে আসে, রাতারাতি তারা মধ্যপ্রাচ্যের আনডিসপুটেড সুপার পাওয়ার। তাদের দেখে বাকি আরব দেশগুলো বোমা চাইবে। শুরু হবে এক ভয়ঙ্কর পারমাণবিক ইঁদুর দৌড়। একটা ছোট্ট ভুল, একটা মিসাইল, আর চোখের নিমেষে ছাই গোটা মধ্যপ্রাচ্য। আর ঠিক এই চরম আতঙ্ক থেকেই জন্ম নিয়েছে আজকের এই নতুন যুদ্ধ, যে যুদ্ধে একদিকে মরিয়া ইরান আর অন্যদিকে তাদের মানচিত্র থেকে মুছে ফেলতে চাওয়া আমেরিকা আর ইসরায়েল। ভিডিও শুরুতে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কার কথা আমরা বলেছিলাম, আজ 2026-এ দাঁড়িয়ে সেই সমীকরণ একেবারে মিলে যাচ্ছে। 100 বছর কেটে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আগুন আজও নেভেনি। কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, পর্দার আড়ালে ঘুঁটি সাজাচ্ছে চীন আর রাশিয়া। তারা নাকি গোপনে হাতিয়ার আর ইন্টেলিজেন্স তুলে দিচ্ছে ইরানের হাতে। ভারত এখন অত্যন্ত সাবধানে নিঃশব্দে পরিস্থিতি মাপছে। কিন্তু গোটা মুসলিম বিশ্ব আজ আড়াআড়ি দুভাগে বিভক্ত। একদল ইরানের পাশে তো অন্য দল আমেরিকার। প্রশ্নটা এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, প্রশ্নটা পুরো পৃথিবীর অস্তিত্বের। এই সংঘর্ষের শেষ কোথায়? এই আগুন কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে? আর যদি সত্যি এই মহাযুদ্ধ শুরু হয়, তাহলে ভারতের কি হবে? মধ্যপ্রাচ্যের এই আগুনের সবচেয়ে বড় আঁচ লাগবে ভারতের জ্বালানি বাজারে। ভারত তার ক্রুড অয়েলের প্রায় 50% আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তাহলে ভারতের তেল সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, পরিবহনের খরচ বাড়বে, জিনিসের দাম আকাশ ছোঁবে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের কড়া মূল্য চোকাতে হবে আমার আপনার মতো সাধারণ মানুষকেই। তাহলে সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? আপনার কি মনে হয়? আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল কি ঠিক করেছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যদি জানতে চান 28শে ফেব্রুয়ারির সেই অভিশপ্ত সকালে ঠিক কি ঘটেছিল, কিভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল ইসরায়েল, তাহলে এক্ষুনি কমেন্ট করুন পার্ট 2। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।